ঘুমের মধ্যে হঠাৎ যেন দম বন্ধ হয়ে আসছিল। মনে হচ্ছিল কেউ আমার নিঃশ্বাসটা চেপে ধরেছে। অস্বস্তিটা যত বাড়ছিল ততই দম নেওয়া কষ্টকর হচ্ছিল। হুট করে চোখ খুলতে দেখি সামনে একজোড়া চোখ গভীরভাবে আমার দিকে তাকিয়ে আছে। প্রথমে কিছুই বুঝতে পারছিলাম না। একটু সময় নিতে বুঝলাম আমার বজ্জাত খালাতো বোন নীলা আপু আমার ঠোঁটের ওপর ঠোঁট চেপে ধরে আছে। আমি তো প্রায় দম না পেয়ে মরে যাওয়ার অবস্থা, আর আপু পুরো আরামে কিস করছে। অবাক আর লজ্জায় জমে গিয়েছিলাম। মাথায় তখন শুধু একটাই চিন্তা, এইসব যদি বাড়ির কেউ জানতে পারে তাহলে তো খেলা শেষ। তাই তাড়াতাড়ি তাকে হালকা ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। নীলা আপু ছিটকে একটু দূরে গিয়ে পড়ল। ঠিক তখনই আপু তেজি গলায় চিৎকার করে উঠল, এই বজ্জাত ছেলে, তুই আমাকে এভাবে ধাক্কা দিলি? এত বড় সাহস তোর! আজকে তোকে শিখিয়ে দিচ্ছি, মজা দেখাবো। দেখো নীলা আপু, তুমি যা করছো এটা ঠিক না। তুমি আমার থেকে বড়, একটু হলেও সম্মান বজায় রাখা উচিত। তোমার এসব আচরণে আমি শুধু অস্বস্তিতে পড়ি না, তুমিও আমার চোখে নিজেকে অসম্মানিত করে ফেলো। যদি পরিবার জানতে পারে তারা কতটা কষ্ট পাবে তুমি ভাবছো? কে কি ভাবলেও তাতে আমার কিছু যায় আসে না। আমি জানি আমি কি করছি। ঠিক ভুল শেখানোর দায়িত্ব তোর না। যাই হোক, আমার কথা শোনো। সত্যি কথা বলতে এগুলো আমার খুব বিরক্ত লাগে। কি? আমার ভালোবাসা নাকি তোকে বিরক্ত করে? খুব বেশি বেশি বলছিস আকাশ। আমার মাথা যদি গরম হয়ে যায় তোর অবস্থা দেখবি। কী বা করো তুমি? যা করছো সবই অন্যায়। আমার ইজ্জত ধরে টানাটানি করছো। আল্লাহ, আমাকে ক্ষমা করো। যা করছে নীলা আপু, তার পাপটা ওনার আমল নামায় রেখো। চুপ কর! একটা থাপ্পড়ে 32টা দাঁত ফেলে দেব। নিজের হক বুঝে নিতে কোনো পাপ নেই। আমার হক? আমার হক আদায় করবে আমার স্ত্রী, সেটা তুমি অন্যায়ভাবে আদায় করছো। এটা শুধু পাপ নয়, ঘোর পাপ। তাহলে দাঁড়া, আজ তোকে দেখাচ্ছি মজা। অন্য মেয়ের নাম তোর মুখে সহ্য করতে পারি না। বারবার বলেছি অন্য মেয়ে হারাম তোর জন্যে, তারপরও তুই তাদের কথা বলবি? হুট করে বুঝতেই পারলাম না আপু এত রেগে গেছে। আমাকে মারতে এগিয়ে এলো। আমি বারবার বলি, সরি আপু, ভুল হয়েছে, আর বলবো না, এবার মাফ করে দাও। কিন্তু আপু কিছুই শুনল না। চুল ধরে টেনে আমাকে বিছানায় ফেলল। আমরা ধস্তাধস্তিতে লিপ্ত। কখন যে আপু আমার উপর উঠে বসেছে আমি নিজেই টের পাইনি। পরিস্থিতি তখন ভীষণ অস্বস্তিকর। আমরা দুজনেই চুপ হয়ে একে অপরের দিকে তাকিয়েছিলাম। ঠিক তখনই আশিকের আগমনে দরজা খটাস করে খুলে গেল। আপু, আম্মু আসছে এদিকে, তাড়াতাড়ি বাইরে যাও। আর সরি সরি সরি, আমি দেখতে পাইনি। আশিক নিজের চোখ হাত দিয়ে ঢেকে একপাশে সরে দাঁড়ালো। আমরা দুজন ছিটকে দূরে সরে গেলাম। লজ্জায় কাঁপতে লাগলাম। আম্মুর আগমন পরক্ষণেই। আম্মু ঢুকে বললেন, কি রে নীলা, কখন এলি? আকাশকে ডাকতে আসছিস নাকি? আজ তোদের কলেজ না? তোর তো আবার ইম্পর্টেন্ট পরীক্ষা। রিস্কায় গেলে দেরি হবে, তাই আকাশকে বলবি বাইকে দিয়ে যেতে। আর আকাশ, তুই এখনো ঘুমাচ্ছিস? জলদি ফ্রেশ হয়ে নিচে আয়। আম্মু জ্বরের গতিতে বলে বেরিয়ে গেলেন। কিরে, এমন মুচকি মুচকি হাসছিস কেন? আজ একটা তুমি নাই বলে, তাই অন্যের প্রেম পাহারা দিতে হলো। দাঁড়া, তোকে দেখাচ্ছি। আমি ঝাঁপ দিলে আশিক দৌড়ে পালালো। আকাশ ফিরে এসে দেখে নীলা আপু বেডে গড়াগড়ি করে হেসে লুটোপুটি। আজ যা হলো সবই আপনার জন্য। আমার ছোটো ভাইয়ের সামনে আমাকে অপমান করলেন। এখন সে আমাকে কী ভাববে? আমি তার সামনে দাঁড়াবো কীভাবে? আপনাকে বারবার বলি আমার থেকে দূরে থাকুন, আপনি মানেন না, সবসময় ঢলাঢলি করেন। আর গতকালও বলেছি আমি আপনাকে নিয়ে যেতে পারবো না। নিজের পরীক্ষা নিজেই দিন। তাহলে কেন আবার আজকে এসে হাজির? দেখ আকাশ, তোর এই বাড়াবাড়ি একদম সহ্য হচ্ছে না। আর যদি একটা কথা বেশি বলিস এখনই নিচে গিয়ে খালামণিকে বলে দেব তুই আমাকে নিতে চাচ্ছিস না।
তারপর দেখিস উনি তোর কি অবস্থা করেন। খালা তো তোকে যতই ভালোবাসুক, মেয়েকে কিন্তু বেশি বিশ্বাস করে। সবাই তো পারেন, শুধু চামচামি, এজন্য কিছু বলতে পারি না। এখন যদি আমার গার্লফ্রেন্ড আনতে পারে, সে আমাকে নিয়ে কী ভাববে? আমি তার সামনে মুখ দেখাবো কিভাবে? কি, তোর গার্লফ্রেন্ড? তুই কি মাথা খারাপ করে ফেলেছিস? বাঘের সামনে কি বললাম? এখন তো আমায় আস্ত চিবিয়ে খাবে। বাঁচাও! তাই তাড়াতাড়ি কেবলার মতো হাসি দিয়ে বললাম, আরে না আপু, তুমি যেটা ভাবছো এমন কিছুই না। আসলে তুমি সবসময় আমাকে সন্দেহ করো তো, ওই জন্য তোমার সবসময় মনে হয় আমি কোনো না কোনো মেয়ের সঙ্গে আছি। কিন্তু বিশ্বাস করো, আমার কোনো মেয়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই। কিন্তু এদিকে মনে মনে ঠিকই আমার অন্য কিছু। হায় আল্লাহ, এই দাজ্জাল যদি কোনোভাবে জানতে পারে মায়ার কথা, তাহলে তো আমাকে মেরে ফেলবে। সাথে মায়ার যে কি হবে, আমাকে ভালোবেসে ফেসে গিয়েছে। সত্যি বলছিস তো? আমি ঠিকই শুনেছি। তুই অন্য কিছু বলেছিস নাকি কথা ঘোরানোর চেষ্টা করছিস? আরে কোনো কথা ঘোরাচ্ছি না, তুমি একটু বেশি বেশি বোঝো। শরত, আমাকে রেডি হতে দাও, পরে তো আবার আম্মুর কাছে গিয়ে নালিশ করবে আমি তোমাকে ইচ্ছে করে লেট করিয়ে পরীক্ষার হলে পৌঁছে দিয়েছি। কোনো মতে নীলা আপুকে বুঝিয়ে সেখান থেকে কেটে পড়লাম। নীলা আপু যে আমার কথা বিশ্বাস করলো কি না সেটা বোঝা গেল না তার মুখের এক্সপ্রেশন দেখে। বিশ্বাস করুন বা না করুন তাতে আমার কি, আমাকে তো নিজের পিঠ বাজিয়ে চলতে হবে। এছাড়াও যে বজ্জাত ঠিক আমাকে বুঝে ফেলত। এরপর নিজেও আর বেশি কিছু না ভেবে ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে খুব দ্রুত নিচে চলে আসলাম। নিচে এসে দেখি আম্মু, নীলা আপু আর আকাশ নাস্তা করছিল। তাই আমিও আর কোনো কথা না বলে এসে তাদের সঙ্গে নাস্তা করে নিলাম। এরপর কলেজের উদ্দেশ্যে রওনা হলাম নীলা আপুকে নিয়ে। আমি আর নীলা আপু একটা কলেজে পড়ি। নীলা আপু আমার থেকে 1 বছরের সিনিয়র। নীলা আপু আমাদের কলেজের অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে। আজকে তাদের ইনকোর্স পরীক্ষা শুরু, আর আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। নীলা আপুর বয়সও আমার থেকে 1 বছরের বড়, কিন্তু এই বজ্জাত মেয়ে সবসময় আমাকে বিরক্ত করতে থাকে। আমাকে বিরক্ত না করলে যেন তার পেটের ভাত হজম হয় না। আমি যে স্কুলে পড়ব তাকেও সেই স্কুলে পড়া লাগবে। উনি যেই কলেজে, আমাকেও সেই কলেজেই ভর্তি হতে হবে। প্রায় এক প্রকার জেদ করে আব্বাম্মুকে রাজি করিয়েছে এবং স্কুলেও আমাকে জ্বালিয়ে মেরেছে। কলেজে এসে জ্বালিয়ে মারছে। আমি কোনো মেয়ের সঙ্গে কথা বলতে পারবো না। সবসময় তার সঙ্গে স্কুল কলেজে যেতে হবে, সবসময় তার সঙ্গে থাকতে হবে। শুধু ক্লাস টাইম আমাকে ক্লাস করতে দেবে এবং আমি যেই টিউশনে পড়ব সেটাও সেই ঠিক করবে। জীবনটা আমার, কিন্তু কন্ট্রোল যেন তার হাতে। মাঝে মাঝে আমার বেশ বিরক্ত লাগে। যার সবসময় আমাকে বিরক্ত করাই কাজ, সে কি আর আমাকে বিরক্ত না করে থাকতে পারে? আজও ঠিক তাই হলো। আমি যখন বাইক বের করে অপেক্ষা করছিলাম তার জন্য, সে সোজা আমার বাইকে উঠে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে। আমি যখন বিরক্ত হয়ে বললাম, কি সমস্যা তোমার? এখন তো অন্তত আমাকে রেহাই দাও, রাস্তার লোকজন দেখছে, তারা কি ভাববে আমাদের নিয়ে? তোমার না হয় মান সম্মান না থাকতে পারে, কিন্তু আমার তো আছে। আমার পরিবারেরও একটা মান সম্মান আছে। কে কি ভাবলো, কে কি জানলো, তাতে আমার কিছু যায় আসে না। আর একবার যদি বেশি কথা বলিস তাহলে কিন্তু তোর কোলে গিয়ে বসবো। হঠাৎ নীলাপুর এমন কথায় ভয় পেয়ে গেলাম, কারণ ওকে দিয়ে বিশ্বাস নেই, ও যা বলে তাই করে। তাই আমিও আর কথা না বাড়িয়ে বাইক স্টার্ট দিয়ে নিয়ে গেলাম। নীলাপুকে নিয়ে কলেজে প্রবেশ করে সোজা তাকে তার ডিপার্টমেন্টের সামনে নামিয়ে দিয়ে চলে আসলাম। আমরা কলেজে প্রবেশ করার আগ মুহূর্ত পর্যন্ত নীলাপু আগের অবস্থাতেই আমাকে জড়িয়ে বসেছিল। এখন আমার সাথে আমাদের কলেজের সবাই অভ্যস্ত হয়ে গিয়েছে, কারণ ও প্রতিদিনই আমাকে এভাবে জড়িয়ে ধরে কলেজে যায়। আমি নীলা আপুকে তার ডিপার্টমেন্টের সামনে নামিয়ে দিয়ে আমার ক্লাসের দিকে চলে গেলাম। আমি ক্লাসের দিকে যেতে হঠাৎ করে কেউ একজন আমার হাত টান দিয়ে পাশের একটা ফাঁকা ক্লাসরুমে নিয়ে গেল। হঠাৎ করে এমন আচমকা টান পড়ায় আমি বেশ ঘাবড়ে গেলাম, কারণ এখনও ক্লাস শুরু হতে অনেকটা সময় বাকি আছে। তাই এদিকটা বেশ ফাঁকা, কেউ নেই। হঠাৎ করে কে এমন হাত ধরে টান দিল
এটা ভেবে একটু চিন্তিত হলাম। ক্লাসরুমের ভেতরটা বেশ অন্ধকার, তাই কে যে আছে বোঝা যাচ্ছে না। হঠাৎ করে একটা পরিচিত কণ্ঠ আমার কানের কাছে ফিসফিস করে বলল, এই কি সমস্যা তোমার? আর ওই মেয়েটাই বাকি, প্রতিদিন তোমাকে ওইভাবে জড়িয়ে ধরে আসে। যেটা আমার অধিকার সেটা সেই মেয়েটা ভাগ করে নিচ্ছে। এটা কিন্তু আমার একদম সহ্য হচ্ছে না। হঠাৎ করে কণ্ঠটা শুনে আমার আর বুঝতে বাকি রইল না আমার সামনে ব্যক্তিটি কে। আমি তখন অপরাধী সুরে বললাম, দেখো মায়া, নীলা আপু একটু অবুঝ, ও বোঝে না, কিন্তু ও আমাকে খুব স্নেহ করে। তুমি অন্তত তাকে নিয়ে আমাকে সন্দেহ করতে পারো না। কিন্তু কি করব বলো, হাজার হলেও সে তো তোমার নিজের বোন না। ভয় তো একটু ঠিক থেকেই যায়, কারণ তোমাকে আমি ভীষণ ভালোবাসি। তাই তোমাকে আমি সবসময় হারানোর ভয় করি। চিন্তা করো না, তুমি আমাকে যতটা ভালোবাসো আমি তোমাকে ঠিক ততটাই ভালোবাসি। তাই আমাকে নিয়ে তোমার শুধু শুধু ভয় করতে হবে না। কথাটা শেষ করতে না করতে মায়া আমাকে জড়িয়ে ধরল। হঠাৎ করে এমন জড়িয়ে ধরায় আমি অপ্রস্তুত হয়ে পড়লাম, কারণ এর আগে কখনো কোনো মেয়েকে এভাবে জড়িয়ে ধরিনি নীলা আপু ছাড়া। মায়া আমাকে জড়িয়ে ধরায় কেমন যেন আমার অস্বস্তি হতে লাগলো। তাই মনে মনে ভাবলাম, কই নীলা আপু আমাকে জড়িয়ে ধরলে তো কখনো এমন অস্বস্তি লাগে না। হয়তো নীলা আপু প্রতিদিনই ধরে, তাই অস্বস্তি হয় না। মনকে এভাবে সান্ত্বনা দিয়ে মায়াকে আমার থেকে একটু দূরে দাঁড় করিয়ে বললাম, চলো আমরা ক্লাসের দিকে যাই, এদিকে কেউ চলে আসবে। আসুক, আসলে তাই কি? আমি কি কাউকে ভয় পাই নাকি? বাই এনি চান্স তুমি ভয় পাচ্ছ না তো? না, ভয় না, কিন্তু তারপরেও বিষয়টা একটু বোঝার চেষ্টা করো। আচ্ছা ঠিক আছে, চলো ক্লাসে যাই। কথাটা শেষ করে মায়া আমাকে হাত ধরে নিয়ে ক্লাসের দিকে নিয়ে গেল। এমন সময় বিষয়টা অন্য কারোর নজরে পড়ে গেল, যেটা একদম উচিত হয়নি। আমি ক্লাস করে নীলা আপুর ডিপার্টমেন্টের দিকে চলে গেলাম নীলা আপুকে নিয়ে বাড়ি ফেরার জন্য, কারণ এটা আমার প্রতিদিনের রুটিন। কিন্তু আমি নীলা আপুর ডিপার্টমেন্টের দিকে গিয়ে অবাক হয়ে গেলাম, কারণ সেখানে নীলা আপু ছিল না। মনে মনে বেশ চিন্তিত হয়ে গেলাম। এমনটা তো হওয়ার কথা না। নীলা আপু কোথায় গেল? সে তো আমাকে কখনো কিছু না বলে যায় না। ওর কোনো বিপদ হয়নি তো? হঠাৎ আমার কেমন যেন ভয় হতে লাগলো।